প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটি সম্ভবত পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। ওনার সাথে গভর্নমেন্ট ওনাকে দিয়ে যেটা করাতে চাইছিল করাতে পারে নাই। কি করাতে চেয়েছিল আসলে? জাস্টিস ওয়াহাব সাহেবকে কি বলা হয়েছিল যে জাস্টিস সিনহার পরে তিনি প্রধান বিচারপতি হতে যাচ্ছেন? সিনহার বিরুদ্ধে সরকারের কিছু ছিল। কি ছিল? দুর্নীতির অভিযোগ। জাস্টিস ওয়াহাবরা কিংবা অন্যান্য যারা বিচারপতি তখন ছিলেন তারা কি বুঝতে পারেননি যে আসলে সরকার চাপ প্রয়োগ করছে জাস্টিস সিনহার উপর? একজন জাস্টিসের সাথে মিসবিহেভ যখন করা হয় তার সর্বোচ্চ মাত্রা কি হতে পারে? কি করেছিল তারা জাস্টিস সিনহার সাথে? তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে শুনছি আমরা এরকম। তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের তো রায় হয়েছে পরবর্তীতে। ওই যে রায়টা এটা দুর্নীতি না, এটা অন্য রকমের। এটা আমার দৃষ্টিতে আমরা টিকে না। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। জাস্টিস সিনহার বিষয়টি, প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটি সম্ভবত পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। এটা আর কোথাও হয় বলতে শুনি নাই। কেন করা হয়েছিল? ওনার সাথে গভর্নমেন্ট ওনাকে দিয়ে যেটা করাতে চাইছিল করাতে পারে নাই। কি করাতে চেয়েছিল আসলে? উনি ওই যে কি এটা জাজমেন্ট 16 অ্যামেন্ডমেন্ট, এটা গভর্নমেন্টের সাথে একমত হয় নাই। গভর্নমেন্টে কে যোগাযোগ করেছিল তার সাথে? তার সাথে জাস্টিস সিনহার সাথে, যে তারা কি চায়, গভর্নমেন্ট কি চায়? আমি যেটা শুনছি এটা তো দেখি নাই। জি, চিফ জাস্টিসের বাড়ি আলাদা, উনি আলাদা। আপনার শোনাটাই সম্ভবত অথেন্টিক হবে আমাদের শোনা থেকে। আমি বলি, ওনাকে বঙ্গভবনে ডাকা হয়েছিল। জি, ওনার সাথে আলাপ হয়েছে। বঙ্গভবনে কারা ছিলেন? অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমাদের শোনা কথা দেখাতো না। জি, আইনমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, বা ওনাদের সাথে যারা যারা থাকে ওনারা ছিলেন, বা হয়তো ডিজেফে থাকতে পারে। তো ওনাকে ওনার সাথে এগুলো আলাপ হয়েছে, যেটা আমাদের কানে আসছে। এটা আমরা তো কেউ ছিলাম না। তারপরে ওনার যারা অ্যাপিল ডিভিশন যাদের সাথে উনি বসতেন ওনাদেরও ডাকা হয়েছে আলাদা। ওনারা পরে অস্বীকার করছেন যে আমরা সিনহার সাথে বসবো না। আমি বলবো যে এটা দুঃখজনক। এটা আমি হলে করতাম না। হ্যাঁ, সিনহা যদি দোষ করে থাকেন, দোষের জন্য তার বিরুদ্ধে প্রসিডিং করা যায়, তার লিগ্যাল ওয়ে আছে, কিন্তু তার সাথে বসবো না। ইজ চিফ জাস্টিস, ইজ এন ইনস্টিটিউশন। মানুষ খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, সব মানুষ তো ফেরেশতা না। বসবো না, আমার কাছে মনে হয়েছে এটা ভালো জিনিস হয় নাই। এটা জাতির জন্য দুর্ভাগ্যটাই না আনছে। এই জন্য জাস্টিস ওয়াহাব সাহেবকে অনেকে দোষারোপ করে। জি, জাস্টিস ওয়াহাব সাহেবকে কি বলা হয়েছিল যে জাস্টিস সিনহার পরে তিনি প্রধান বিচারপতি হতে যাচ্ছেন? সেটা তো আমি আর জানি না, তবে ওনার একটা বোধহয় আশা ছিল। উনি আমার পাশের বাসায় থাকতেন, আমরা পাশাপাশি থাকতাম। আশা তো থাকতেই পারে, এবার সিনিয়র মোস্ট। আমার যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে ওনাকে বানাবে না চিফ জাস্টিস। আমি ওনাকে বলছি দীর্ঘদিন, জবাব ভাই আপনাকে চিফ জাস্টিস করবে না। এটা মানে বড় ভাই ছোট ভাই আলাপ। আমি যেহেতু মানে ওনাদের চেয়ে একটু চিন্তা ভাবনা বেশি বুঝতে করতাম বা খেয়াল করতাম। ওয়াহাব সাহেব ভোকাল লোক ছিলেন, কিন্তু ওয়াহাব সাহেবের ওই যে সিদ্ধান্তটা, ওইটার সাথে আমরা একমত মানে আমাদের পছন্দ হয় নাই। তো আপনি কি বলতে যাচ্ছেন জাস্টিস ওয়াহাবকেও সরকার অনেকটা, বা জাস্টিস ওয়াহাবের সাথে যারা বিচারপতি ছিলেন তাদেরকেও সরকার অনেকটা কৌশলে একটি সিদ্ধান্ত দিয়ে দেয়, আবার একই সাথে জাস্টিস সিনহাকেও তারা চেষ্টা করেছে যেন সরকারের পক্ষে রায় আসে, সেই ধরনের চাপ প্রয়োগ করে? সিনহার বিরুদ্ধে সরকারের কিছু ছিল। কি ছিল? দুর্নীতির অভিযোগ। এটা ওনাদেরকে বলা হয়েছে বোধহয়। ওনারা এই কারণেই বলছেন যে না, আমরা বসবো না। দুর্নীতির অভিযোগ তো আর উনি প্রধান বিচারপতি হওয়ার আগে থেকেই তো অনেকেই বলতেন যে, মানে অনেকেই এইসব কথাবার্তা ছিল। এখন কিন্তু আমি বলছি যে দুর্নীতি সুনীতি যাই হোক, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস। যে কোনো জাজকে যদি বিদায় করতে হয়, লিগ্যাল প্রসিডিওর আছে। জাস্টিস ওয়াহাবরা কিংবা অন্যান্য যারা বিচারপতি তখন ছিলেন তারা কি বুঝতে পারেননি যে আসলে সরকার চাপ প্রয়োগ করছে জাস্টিস সিনহার উপর? না, ওইটাও তখন হয় নাই। ওনারা যখন বলছেন আমরা বসবো না, জি,
এটা সিনহাকে যখন চাপ দিয়ে বিদায় করেছে এটা পরের ঘটনা। ওকে, আমরা যেটা শুনছি যে আমাদের কিছু বিশেষ বাহিনীর লোক ওনার বাসায় গিয়ে ওনার সাথে মিসবিহেভ করেছে। জাস্টিস সিনহার বাসায় গিয়ে মিসবিহেভের আখ্যা আমরা এটি শুনেছি যে তাকে ডিজিএফআই এর লোক, একটি এজেন্সি আমি এটা নাম নাই ধরলাম, আসলে এগুলি এখন এত পানির মতো স্পষ্ট যে সবাই নাম জানে, সবাই জানে, অনেকে আবার আরেকটু গভীরে গেল কোন অফিসার গিয়েছেন তাও জানে, সবাই জানে। আমরা যেহেতু ইয়ঙ্গনের মানুষ আমরা নাই বললাম। এখন আমি বলি আপনাকে যে ডিজিএফআই এর লোকজন গিয়েছিল সেখানে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই মিসবিহেভের কথাটা বারবার শুনেছি। একজন জাস্টিসের সাথে মিসবিহেভ যখন করা হয় তার সর্বোচ্চ মাত্রা কি হতে পারে? কি করেছিল তারা জাস্টিস সিনহার সাথে? মাত্রা আপনিও শুনেছেন, আপনি একটা প্রশ্ন করেন না কি মিসবিহেভ করেছে, আপনিও শুনেছেন। আমি একটু তারপর আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আবার বলি, আমি আমাদের জানাটা আমি কম অথেন্টিক। ওনার সাথে ওয়াজ অ্যাসাল্টেড শুনেছি আমরা দেখি নাই, এবং ওনার তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে শুনছি আমরা এরকম। উনি এই অবস্থায় ওনার সাথে অন্য জাজরা দেখা করতে জানাই, দুইজন গেছিলেন। একজন হইলেন ভবানী প্রসাদ সিংহ, আর একজন হইলেন রাজশাহীর নাম কি রুহুল কি জানি, রুহুল কুদ্দুস বোধহয় সচিব ছিলেন না, জাজ। উনি ভাত থেকে গেছিলেন, রাজশাহীর ছাত্র নেতাও ছিলেন। কে জানি নামটা, পুরা নামটা আমার খেয়াল নাই, রুহুল না কি জানি। এই দুজন গেছিল দেখা করতে, আমরা বাকিরা মধ্যে কেউ যায় নাই। এই দুজন পাশেই থাকতেন, আমরা বিচারপতিরা সব তো পাশাপাশি থাকতেন ম্যাক্সিমাম। 2-4 জন থাকতেন মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে, আর এই যেটা বিচারপতি ভবনে থাকতেন এই রুহুল কি জানি বললাম, বাবু, ওরা বাবু ডাকায় তা ডাকনাম, রুহুল আমিন বাবু নাকি জানি, আমরা তারা ডাকনামই ডাকতাম। আর ভবানী বাবু থাকতেন এর পাশে, এটা আলাদা বিল্ডিংয়ে। আমি থাকতাম ওয়াব সাহেবের পাশে, এটা জাজেস কমপ্লেক্স বলে। এখন আমরা শুনেছি তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে এবং হি ওয়াজ কম্পেলড টু লিভ দি কান্ট্রি। তিনি যেদিন দেশ ছাড়েন আমরা দেখেছি আইনমন্ত্রী এবং তখনকার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী জনাব গওহর রিজভী তারা গিয়েছিলেন তার বাসায়। শেষ মুহূর্তের হয়তো চাপ প্রয়োগ বলুন অথবা সরকারের আকাঙ্ক্ষার কথা জানানোর জন্য বলুন, তো সেটি যখন করতে পারল না তখন তাকে অসুস্থ বলে তাকে ফেরত পাঠানো হলো। কিন্তু একই সাথে উনি কিন্তু দেশে বসে রেজিগনেশন দেন নাই বোধহয়। হ্যাঁ, রেজিগনেশনটা বাইরে থেকে, তার কারণটা কি? এখন একই সাথে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল কোটি কোটি টাকার। এটাও শুনেছি আমরা। আমি তো এটাই বলছি সে দুর্নীতিবাজ হইতে পারে। এটি রায় তো হয়েছে। না না, রায় না, আপনি লিগ্যাল প্রসিডিওরে তার বিরুদ্ধে পদক্ষেপ নেন না, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের তো রায় হয়েছে, পরবর্তীতে তাকে জেলদণ্ড দেওয়া হয়েছে। ওইটা ওই যে রায়টা যেটা, এটা দুর্নীতি না, এটা অন্য রকমের। এটা আমার দৃষ্টিতে ওই মামলা টিকে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনারা তো বিচারপতি, জাস্টিস ওয়াহাবও বিচারপতি, আরও বিচারপতি যারা গিয়েছিলেন, যারা সিদ্ধান্ত নিয়েছেন যে তার সাথে বেঞ্চ শেয়ার করবেন না, সবাই বিচারপতি। তার এই যে দুর্নীতির অভিযোগ, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, বিচারালয়ে এটি নিয়ে কানাঘুষা চলছিল, এটিও তো বাস্তবতা, অনেক দিন ধরে কানাঘুষা ছিল। তখন কেন জাস্টিসরা আপনারা কনসার্ন রেজ করেননি? এটা তো মানে পাবলিকলি রেজ করার মতো বিষয় না। পাবলিকের কথা বলছি না, বলছি আপনাদের যে প্রসেস আছে। বলি প্রসেসটা অন্যরকম। কোনো জাজ যদি কারাপ্ট হয় তখন যেটা ইয়ে ছিল, আইন ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখবে, ওইটা নিয়ে গেল পার্লামেন্টে। ওইটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার পরেই সিনহার সাথে লাগছে। সিনহা ওইটা ওই আইনটা বাতিল করে দিয়েছিল, বাতিল করতে জাজমেন্ট দিচ্ছিল। সিনহা দস্তখত সবাই দিয়েছেন, সিনহা তো একা না। কিন্তু ওইটা নিয়ে মেনলি সিনহার উপরে বিরক্ত গভর্নমেন্ট। তার বিরুদ্ধে যে অভিযোগ
তিনি বিভিন্ন সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কানা ঘোষা ছিল, আবারও বলছি, এটি তো প্রমাণিত কোনো কিছু ছিল না তখন। কোনো বিচারপতি কোনো অ্যাঙ্গেলে, আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলুন, কিংবা এর আগের চিফ জাস্টিসের কাছে বলুন, কিংবা আইন মন্ত্রণালয়ের কাছে বলুন, কোনোভাবে কি এই অভিযোগ উত্থাপন করেছিলেন কিনা, নাকি বিচারপতিদের মধ্যেও একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে নিজেদের গোত্রের লোকজন যদি অপরাধও করে তাদেরকে সেভ করতে হবে? এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, বরঞ্চ কেউ পারলে কেউ ছাড়ে না। আর এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। এখন এই যে সিনহা সাহেবের বলেন, যাই বলেন, আপনি 111-এর সময় মনে আছে 3 জন জাজকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল রিজাইন করেন। এর মধ্যে একজন রিজাইন করেছিলেন, বদরুল হক, ডাক নাম ছিল বাচ্চু, একসময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। তারপরে এর মধ্যে সিনহা সাহেব ছিলেন, আর একজন আতাউর রহমান। তো ওই সিনহা সাহেব রিজাইন করার আগেই, বা আতাউর রহমান সাহেব রিজাইন করার আগেই একটু চেঞ্জ হয়ে যায়, পট পরিবর্তন হয়ে যায়। সিনহা সাহেবকে আর রিজাইন করতে হয় নাই বা করেন নাই, অনেক বলা হয়েছিল রিজাইন করেন, বদরুল সাহেব করছিলেন। সিনহা সাহেব ওই 3 জনের মধ্যে একজন। এখন কি অভিযোগে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল? ওই যে আপনি যেটা বারবার বলতেছেন ওইটা, বা ইনকম্পিটেন্সিও কারো কারো ছিল। তো সিনহা সাহেবকে দুর্নীতির অভিযোগে কেয়ারটেকার গভর্নমেন্ট 111-এর গভর্নমেন্ট পদত্যাগ করতে বলেছিল। হ্যাঁ, ওনাকে ডাকছিল, ওনাকে ডাকছিল, 3 জনের ডাকছিল, বদরুল হক সাহেব, সিনহা সাহেব আর আতাউর রহমান খান বোধহয়। আতাউর রহমান সাহেব সেদিন রিটায়ার করেছে, সিনহা সাহেব তো চিফ জাস্টিস হয়েছিলেন। দুর্নীতি বা যদি আপনার লোককে আপনি জানেন, আপনি তাকে চিফ জাস্টিস করেন কীভাবে, তার অ্যাপ্লিকেশন নেন কীভাবে? আপনি তো নিচে নিই তার এটা পারপাস সার্ভ করেছে। আমি যদি সেটা বলি, আপনি জানেন সে দুর্নীতিতে সম্পৃক্ত, বা যদি আপনি যদি বিশ্বাস করেন, তাহলে তাকে আপনি অ্যাপ্লিকেশন দিলেন, চিফ জাস্টিস বানেন কীভাবে? তার মানে আপনারও সৎ নিয়ত ছিল না। যাই হোক, এটা হয়তো বা দুর্নীতি মানুষ আলোচনা করে, উনি বলবেন যে না আমি দুর্নীতিবাদ ছিলাম না। এটা তো আপনি আমি তো সাক্ষী না কোনো কিছুর, সুতরাং আমরা শিওর বলবো না। আর এই যে জাজ, আমি সেটা বলতে পারি না রেকর্ড ছাড়া। কিন্তু ওনাকে এইভাবে বিদায় করাটা, ইট ইজ আনওয়ান্টেড, এবং পৃথিবীতে কোথাও এটার ইতিহাস নাই। এটা মানুষ, দোস্ত একজন মানুষই এতে অপরাধ করতেই পারে, আইন মাফিক তার বিরুদ্ধে পদক্ষেপ নেন, তার এইরকম বেইজ্জত করে বিদায় করে দিবেন ফোর্সফুলি। বর্তমানে আমি বলছি ফোর্সফুলি বিদায় করতে হয় না। আর তার বিরুদ্ধে যে মামলা, যে এই যে শাস্তি মাস্তি যেটা বললেন, এটা এই দুর্নীতির কারণে না। যে মামলাটা শুনছি, ওই মামলা আসলে আমি মনে করি এটা টিকে না।